যেই একটা বাঘের ঝলক দেখা যাচ্ছে, সবার মধ্যে একটা উত্তেজনা ক্রিয়েট হচ্ছে, অন্যরকমের। হ্যাঁ, ওই যে টাইগার। D10 है संजय सामंत संजय তো হ্যালো এভরিওয়ান, আমি সৌমাল, তোমরা দেখছো আমার চ্যানেল সৌমাল ট্রাভেল ব্লগ। আবার বেরিয়ে পড়েছি একটা নতুন অভিযানে। এবারে কোথায় যাচ্ছি? এবারে যাচ্ছি জিম করবেট ন্যাশনাল পার্ক। আমি এখন আছি হাওড়া স্টেশনে। এই কিছুক্ষণ হলো আমরা গাড়ি করে চলে এসেছি আমাদের বাড়ি থেকে হাওড়া স্টেশন। এখন এই খুঁজছি এই যে আপার ক্লাস ওয়েটিং রুম, ওইখানে যাব। ওখানে গিয়ে ওয়েট করবো। আমাদের ট্রেন আছে 12301 হাওড়া টু নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছেড়ে 4:50 ছেড়ে পরের দিন সকাল 10টার সময়, 10টা নয় 9:55 মনে হয়, লেট করে 10টা হয়, দিল্লিতে পৌঁছে দেয়। সো আমরা এখন আছি এই হাওড়া স্টেশনে। অনেক ডিটেলস থাকবে এই জিম করবেট সম্বন্ধে। তোমরা ব্লগটা পুরোটা দেখো, খুবই ভালো লাগবে। প্রচুর ডিটেলস থাকবে, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে পরপর সিরিজের সব ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তো আমরা এখন এই লিফটে করে ওপরে যে আপার ক্লাস ওয়েটিং রুম আছে ওইটাতে যাব। আমাদের 3 জনের লেগেছে 101 টাকা। ওটা টাইম আপ টু ট্রেন টাইম, মানে ট্রেন যতক্ষণ না ছাড়বে সেই পর্যন্ত তোমরা থাকতে পারো। ফ্রেন্ডস, আমরা এই আপার ক্লাস ওয়েটিং রুম থেকে জাস্ট বেরোলাম। বেরিয়ে মানে ওই যেখান দিয়ে ঢুকলাম সেদিক দিয়ে না, মানে সাইডে আর একটা জায়গা আছে, মানে গঙ্গার সাইডে, সেদিক দিয়ে বেরিয়ে একটা অপূর্ব ভিউ দেখো। দিকে হাওড়া স্টেশন থেকে সুন্দর দেখা যাচ্ছে। ওই যে দূরে হাওড়া ব্রিজ, আর এখানে সুন্দর একটা ব্যালকনি মতো, খুব সুন্দর একটা জায়গা এটা। এবার আবার চলে যায়, এখন প্রায় 4টে বাজতে চললো। এবার আমাদের ট্রেন ধরতে হবে হাওড়া টু নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। এই ট্রেনের অনেক ডিটেলস আছে, আমি এক এক করে সব দিচ্ছি। সো ব্লগটা এখন বাজে 4টে, আর আমরা এবার যাচ্ছি আমাদের ট্রেন ধরার উদ্দেশ্যে। ট্রেন হয়তো 4:10 মধ্যে প্ল্যাটফর্ম নম্বরে দিয়ে দেবে, আশা করি প্ল্যাটফর্ম নম্বর 9-এ দেবে, ওটাই রেগুলার দেয় আর কি। লিফট দেখেছি। এবার আমরা এখন এই লিফট থেকে নেমে আমাদের প্ল্যাটফর্ম 9 বা 10-এ আশা করি দেবে, ওই দিকটাতেই যাচ্ছি আপাতত। তো ফ্রেন্ডস, আমাদের ট্রেন ফাইনালি দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর 9-এ। এই ট্রেনটার ইতিহাস অনেক কিছু আছে। এই ট্রেনটা ফার্স্ট ইনগুরাল রান হয় 3 মার্চ 1969-এ। ফ্রেন্ডস, আমরা অনেকবারই রাজধানী এক্সপ্রেস চড়েছি, বাট মানে আমি ছোটোবেলায় 3বার মতো চড়েছি, কিন্তু এইবার প্রথমবার এসি ফার্স্ট ক্লাসে জার্নি করতে যাচ্ছি। তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। কিন্তু সমস্যাটা হচ্ছে ওয়েদারটা খুবই খারাপ আজকে, অনেকটা মেঘলা। আজকে আমাদের ট্রেন নাম্বার 12301-এর H2-তে সিট পড়েছে, এসি ফার্স্ট ক্লাস। আমাদের সিট নাম্বার হচ্ছে 7, 8, 9। তো ট্রেন ফাইনালি ঢুকে গেছে। এই যে খুবই এক্সাইটেড লাগছে। হয়তো এই যে H2, এটা আমাদের পোস্ট। আমরা এখন এই H2-তে উঠলাম। পুরো ঠান্ডা, ফার্স্ট ইমপ্রেশনই খুব সুন্দর। আমাদের কেবিন সি এটা হচ্ছে এসি ফার্স্ট ক্লাসের কেবিন। লোয়ারে 2টো সিট, আপারে 2টো সিট। আর এবার তোমাদের কূপটা দেখিয়ে দিই। এটা হচ্ছে
এসি ফার্স্ট ক্লাসের কুপ, লোয়ার বার্থ, আপার বার্থ। এখানে একটা মিরার দিয়েছে, এখানে সব চার্জিং পয়েন্ট সবই এক। এটা শুধু কাপেল কুপ, মানে দুজন আসছো কাপেলরা, ওদের খুব সুবিধা হবে এটাতে। এখানে একটা ফ্রেশ মিরর, দরজাটা করলাম ক্লোজ। আর এই যে ফ্রেশ মিরর, এখানেও সেম। আমি একটা জিনিস ভুল বলেছিলাম, মানে এতটা এক্সাইটেড প্রথমবার ফার্স্ট এসি অফ রাজধানী। ফার্স্ট এসিতে এমনি দূরান্তর কোনো একটা ট্রাভেল করেছিলাম, ব্লগ আছে। এবার হচ্ছে রাজধানীতে, দারুণ লাগছে। আর এটা হচ্ছে ইন্ডিয়ান ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম, আগেরটা দেখালাম ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম, আমি গুলিয়ে ফেলেছিলাম। তো এটাও একই রকম। এখানে সোপ আছে, সোপ বলতে এই যে পড়লো মানে ঠিকই আছে। এবার দেখা যাক সেম জিনিস ইউজ করার পর মানে কালকে সকালে কেমন অবস্থা থাকে। যে রাজধানী এসি ফার্স্ট একটা ইন্টারেস্টিং জিনিস হলো এখানে একটা শাওয়ার রুম আছে, চলো দেখাই। প্রত্যেকটা লকই কাজ করছে, খুবই ভালো। আমি যখন আগের বার এনজিপি শতাব্দীতে গেছিলাম, সেখানে একটা দরজার লক ভাঙা, একটার এই জানলাটা খোলা, অনেক কিছু সমস্যা ছিল। বাট এই রাজধানীতে খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। আর এখানে দেখো কোনো টয়লেট কিছু নেই, একদম প্লেন, জাস্ট ফর শাওয়ার। বুঝতে পারলে, এখানে যা শাওয়ার করতে পারো। এসি ফার্স্ট ক্লাসে এই একটা সুবিধা আছে। আর এখানে একটা গিজার আছে, শাওয়ার আছে, খুবই ভালো সিস্টেম এটা। আর পাশে আর একটা টয়লেট, একটাই এই শাওয়ার রুম থাকে। আমরা এখন একটুখানি ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মটা ঘুরতে এসেছি। ওয়েদারটা প্রচণ্ড খারাপ, বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, প্লাস বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে যাচ্ছে মানে চারদিক। এখানে শুধু এদিকে আছে বলে বাঁচোয়া, না হলে খুব সমস্যা হয়ে যেত। এই রাজধানী এক্সপ্রেস যেটা হাওড়া থেকে নিউ দিল্লি যায়, ট্রেন নাম্বার 12301, এই ট্রেনটাতে একমাত্র দুটো এসি ফার্স্ট ক্লাস আছে। আর কোনো ট্রেনে আমার জানা নেই যেটাতে দুখানা এসি ফার্স্ট ক্লাস দেয়। এবং খুব চাপ থাকলে এখানে 3 নম্বরও একটা এসি ফার্স্ট ক্লাস দেওয়া হয়। এটা A1, আমাদের H2, তারপর H1। এই কোচ থেকে বেরিয়েই এই টয়লেটের সামনে এখানে একটা সামনে বেসিন দেওয়া আছে উইথ আ মিরর। এটা খুব ইন্টারেস্টিং লাগলো, কারণ এটা শুধু আমি দেখেছি আগে এসি 2 টিয়ারেই থাকতো, এসি ফার্স্ট ক্লাসে কিন্তু ছিল না। যখন আমি ওই হাওড়া টু SMBT ব্যাঙ্গালোর দুরন্ত ট্রাভেল করেছিলাম, তখন এসি ফার্স্ট ক্লাসে এরকম বাইরে কোনো বেসিন ছিল না, এটাতে আছে। মানে এই LHB কোচগুলো খুবই মডিফাইড এবং ভালো, খুবই ভালো লাগলো এটা। সো ফ্রেন্ডস, এটা এসি ফার্স্ট ক্লাসের কেবিনে এখানে একটা ফ্রেশ মিরর আছে। আর এখানে বেডশিট, টাওয়েল, যা যা দেওয়ার সেগুলো দিয়েছে। আর এখানে পিলো দিয়েছে। আর এখানে দেখলাম একটা নতুন জিনিস, যে কম্বলগুলো দেয় এগুলো ওয়ার পরানো। কিন্তু আমি যখন লাস্ট বার SMBT ব্যাঙ্গালোর দুরন্তে ট্রাভেল করেছিলাম, তখন কিন্তু এসি ফার্স্ট ক্লাসে কম্বল এমনি দিয়েছিল, জাস্ট লাইক সেকেন্ড এসি এবং থার্ড এসিটা যেরকম দেয়। বাট এই রাজধানীতে দেখলাম এই জিনিসটা কভার, এই দুদিকেই দুটো কম্বল দিয়েছে, একদম কভার পরানো। এটা আমার খুবই ভালো লাগলো। সেটা আমি জানি না কেন, হয়তো এটা রাজধানী বলে হতে পারে, তবে ভালোই লেগেছে আমার এই রাজধানী। একটা জিনিস দেখলাম, রাজধানীর যে LHB কোচগুলো, সেগুলো কিন্তু অন্য LHB কোচের থেকে অনেকটাই আলাদা। এই ট্রেনের নির্ধারিত ছাড়ার সময় হচ্ছে 4:50, এখন বাজে 4:00 এই 4:50 বেজে গেল। এইবারই ছেড়ে দেবে ট্রেন। আমাদের ট্রেন একদম কারেক্ট টাইমে ছেড়ে দিল এবার। मेरा एक आदमी है, उसका एक दे दीजिएगा, सामान रह गया। कौन सा कुछ में? D10 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 नहीं है इसमें। D10 है। हाँ D10 है। संजय सामंत। राजधानी हाँ हाँ राजधानी तो संजय सामंत। रेस्टोरेंट का है H2। H2। हाँ रेस्टोरेंट जैसे नहीं है। आपका नाम क्या है? मेरा नाम जेम्स। हाँ? जेम्स। বৃষ্টি হচ্ছে, আবার রোদ। Train superintendent or deputy train এই যে এখানে superintendent. স্পিকার আছে, আমি বলছিলাম না, বাথরুমের ওখানেও একটা স্পিকার, প্রত্যেকটা কূপ এবং কেবিনে একটা করে স্পিকার আছে। আর এইটা দিয়ে স্পিকারের ভলিউমটা কমানো বাড়াতে করতে পারো। এই যে এখানটাই স্পিকারটা। এই যে আমরা এখন লিলুয়া স্টেশন ক্রস করছি, এখন ট্রেন ভালোই স্পিড নিয়ে নিয়েছে।
হাই স্পিডে যাচ্ছে। Kindly contact our catering staff. এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। আর কিছুক্ষণ আগে আমাদের তিনজনের তিনটে জলের বোতল দিয়ে গেল 1 লিটার করে। এখানে কিন্তু 1 লিটারই দিয়েছে, অবশ্যই 1 লিটারই দেবে কারণ এতখানি লং জার্নি। কিন্তু আমরা যখন লাস্ট এনজিপি গেলাম শতাব্দীকা তখন 500 ml করেছিল। আর ওইখানটায় অ্যানাউন্স হচ্ছে কখন কি খাবার দেবে, খাবারের টাইমিং, কোন স্টেশনের পর খাবার দেবে। খুবই ভালো লাগলো এটা। এটা কিন্তু কোনো দূরান্ত ফুরান্ত আমি দেখিনি, এই রাজধানীতেই দেখেছি। এই যে আমরা এখন বালি স্টেশন ক্রস করছি, ওইদিকে মেন লাইনটা চলে গেল আর এদিকে আমরা কর্ড লাইন হয়ে বর্ধমান যাব। ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান হলো জিম করবেট জাতীয় উদ্যান বা জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এটা স্থাপিত হয় 1936 সালে এবং তখন প্রথম এই ন্যাশনাল পার্কটার নাম রাখা হয়েছিল হেইলি ন্যাশনাল পার্ক। তারপর ভারত স্বাধীন হওয়ার পর 1954 সালে এর নাম রাখা হয় রামগঙ্গা ন্যাশনাল পার্ক, কারণ এই ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানের ভেতর দিয়ে রামগঙ্গা নদী প্রবাহিত হয়েছে। তারপর 1956 সাল থেকে 57 সালের মধ্যে উত্তরাখণ্ডের রাজ্য সরকার এই ন্যাশনাল পার্কটার নাম রাখেন জিম করবেট ন্যাশনাল পার্ক। একজন ফেমাস হান্টার ছিল যার নাম ছিল এডওয়ার্ড জেমস করবেট, তার নামেই এই ন্যাশনাল পার্কটার নাম রাখা হয় জিম করবেট ন্যাশনাল পার্ক। এডওয়ার্ড জেমস করবেট ছিল একজন বিখ্যাত হান্টার এবং লাস্ট বয়সে তিনি প্রচুর বইও লিখেছিলেন, যার মধ্যে ম্যান ইটার্স অফ কুমাও এই বইটা খুবই জনপ্রিয় ইন্ডিয়াতে এবং বিদেশেও। এডওয়ার্ড জেমস করবেট জন্মেছিল 25শে জুলাই 1875 সালে নৈনিতালে। নৈনিতাল হলো উত্তরাখণ্ডের একটি জনপ্রিয় হিল স্টেশন। এই জেমস করবেট প্রচুর আস্তে আস্তে প্রসিদ্ধ হয়ে যায় তার বাঘ মারার কৌশলের জন্য, এবং সে একটা বাঘকে মেরেছিল যেটা একদম আদমখোর হয়ে গেছিল, নরহংসী হয়ে গেছিল, তাকে কেউ মারতে পারছিল না কিন্তু সে মেরেছিল। এরকম প্রচুর বাঘ ছিল এবং সেই সময় উত্তরাখণ্ডের অনেক লোকেরা এই বাঘের পেটে গিয়ে মরতো, তাই সেখান থেকে বাঁচানোর জন্য তার সে আসলে এত ফেমাস হয়ে যায় এবং তার নামেই এই ন্যাশনাল পার্কটার নাম রাখা হয় জিম করবেট ন্যাশনাল পার্ক। এবং এই ন্যাশনাল পার্কে এখনো প্রচুর রয়্যাল বেঙ্গল টাইগার আছে। এবার প্রশ্ন হলো জিম করবেট ন্যাশনাল পার্ক যাবে কি করে? ঠিক যেমন ডুয়ার্সে গরুমারার জঙ্গলের এন্ট্রি পয়েন্ট হলো লাটাগুড়ি, জলদাপাড়ার জঙ্গলের এন্ট্রি পয়েন্ট হলো মাদারিহাট, ঠিক তেমনি জিম করবেট ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্ট হলো রামনগর। রামনগর একটা সিটি, এখানে জনবসতি আছে, এখান থেকে আস্তে আস্তে যেতে হয় জিম করবেট ন্যাশনাল পার্ক। এখান থেকেই সাফারিগুলো মেইনলি শুরু হয়। তাই জিম করবেট ন্যাশনাল পার্কে ঘুরতে গেলে প্রথমে আসতে হবে রামনগর সিটিতে। হাওড়া বা শিয়ালদা থেকে রামনগর যাওয়ার ডাইরেক্ট কোনো ট্রেন নেই, তাহলে কি করে যাবে তোমরা? আমাদের মতো করেও যেতে পারো। আমরা যেমন হাওড়া থেকে নিউ দিল্লি গেলাম রাজধানী করে, তারপর নিউ দিল্লি থেকে গাড়ি করে চলে যাব রামনগর। তোমরা হাওড়া থেকে প্রথমে নিউ দিল্লি যেতে পারো বা শিয়ালদা থেকেও নিউ দিল্লিতে যেতে পারো। প্রচুর ট্রেন আছে, পূর্বা আছে, রাজধানী আছে, দুরন্ত আছে, তারপর নেতাজি এক্সপ্রেস আছে, শিয়ালদা থেকেও দুরন্ত আছে, রাজধানী আছে, তারপর একটা বিকানির কি একটা এক্সপ্রেস আছে, যে অনেক ট্রেন পেয়ে যাবে দিল্লি পর্যন্ত। এবার তারপর তোমরা চাইলে দিল্লি থেকে গাড়ি করেও রামনগর যেতে পারো, আবার দিল্লি থেকে রাতে একটা ট্রেন আছে রামনগর স্পেশাল প্যাসেঞ্জার বা এরকম কিছু, দিল্লি থেকে রামনগর যায় স্পেশাল ট্রেন, ওইটা ধরেও যেতে পারো। কিন্তু ওইটা ধরে আমরা যাইনি, কারণ ওইটা দিল্লি থেকে বিকেলবেলায় ছেড়ে খুব রাত্রিরে 10টা হবে, ওই সময় রামনগর পৌঁছায়। এবার নতুন জায়গা, ওই রাত্রিরে পৌঁছাবো, কিছু বুঝতে পারবো না ওই রাত্রিরে, তাই জন্য আমরা গাড়ি করে আগে আগে বেরিয়ে গেছি। গাড়ি করে আমাদের ওই 6 থেকে 7 ঘন্টা লাগবে। তোমরা আর একটা কাজও করতে পারো, হাওড়া থেকে বা শিয়ালদা থেকে মোরাদাবাদ পর্যন্ত চলে যেতে পারো, সেক্ষেত্রেও প্রচুর ট্রেন পেয়ে যাবে। বাট আমরা টিকিট পাইনি বলে নিউ দিল্লি হয়ে যেতে হয়েছে আমাদের। মোরাদাবাদ পর্যন্ত গিয়ে ওখান থেকেও ওই একই ট্রেন আছে, বাট আমি বলবো গাড়ি করেই বেরিয়ে যাও। মোরাদাবাদ থেকে রামনগর বেশিক্ষণ লাগবে না, ওই 4 ঘন্টা মতো। ওটা একটু গাড়ি করে কম সময় লাগবে, কারণ নিউ দিল্লিতে একটু দূর বেশি, তাই ওটা বেশি সময় লাগবে। তো মোরাদাবাদ গিয়ে মোরাদাবাদ থেকেও গাড়ি করে রামনগর বেরিয়ে যাও।
গিয়ে রামনগর পৌঁছে ওখানে প্রচুর রিসর্ট আছে, ওই রিসর্টে একটা থেকে যাও। সেই সব ডিটেলস আমি পরের ভিডিওতে দেবো। আপাতত আজকের ব্লগটা দেখতে থাকো। হাওড়া থেকে মোরাদাবাদ বা হাওড়া থেকে নিউ দিল্লি যাওয়ার সব ট্রেনের সময়সূচি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমাদের এখন এই বিকেলে স্ন্যাক্স দেবে বলে সামনে টেবিল পেতে দিয়ে গেল। এই যে ওইদিকে ছিল কোচ অ্যাটেন্ডেন্টরাই এসে পেতে গেল। কোচ অ্যাটেন্ডেন্ট মানে আইআরসিটিসির যারা ফুড সার্ভ করবে তারাই। আর ওইদিকে সুন্দর সানসেটটা দেখো। তো ফ্রেন্ডস, এখন বাজে বিকেল 5:30। আমাদের এখন স্ন্যাক্সে দিয়ে গেল এই স্যান্ডউইচ, খাস্তা কচুরি, একটা কাজু বাদাম, কেসার বাদাম আর চা। বেশ ভালো। এখানে দেখো চায়ের কাপলেট দিয়েছে, এটা কিন্তু শতাব্দীর ইসিতে দেয় না। এখানে দেখলাম একটা স্যানিটাইজারও দিয়েছে, এটা স্যানিটাইজার, এটা একটা সিঙ্গারা মতো, আর একটা সস। এই সস মাঝে মাঝে বন্দে ভারত বা শতাব্দীতে দেয় না। আর এটা চায়ের হিট। আর এদিকে দিয়েছে লাড্ডু, কাজু বাদাম, চায়ের কাপ আর স্যান্ডউইচ। সো ফ্রেন্ডস, আমি এখন এই স্যান্ডউইচটা ছিঁড়ি। স্যান্ডউইচটা খাবো প্রথমে। এই যে সস মাখিয়ে নিই। টেস্টি। গাজর আর মেয়োনিজ ভেতরের পুরটা, মেয়োনিজ বা চিজ হবে। এবার আমি খাচ্ছি এই সিঙ্গারাটা, সিঙ্গারা বা খাস্তা কচুরি হবে। ও না, খাস্তা কচুরি। প্লেট দিয়েছে, এখন প্লেটে করে খাই। এবার আমি ওই বেসনের একটা লাড্ডু এইটা খাবো। এই যে ভালো, এটা নতুন জিনিস দেখলাম, বেসনের লাড্ডু। চা আমার রেডি, কাপ প্লেটে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে চা এনজয় করছি, খুবই ভালো লাগছে। যতই তেজাস আসুক, তারপর বন্দে ভারত আসুক, আরো নতুন যাই আসুক, রাজধানী রাজধানী। আমরা এখন বর্ধমান জংশন স্টেশন ক্রস করছি। এখানে আমাদের এই রাজধানীর কোনো হল্ট নেই, বাট রবিবার যেটা চলে ভায়া পাটনা সেটার হল্ট আছে। এই খানা জংশনের পর যে ট্রেনগুলো নিউ জলপাইগুড়ির দিকে যায়, ওই লাইনটা দেখছো, ওই লাইনটার হয়ে আলাদা হয়ে যায়। ওটা ওই ঘুরে, এই যে এই ঘুরে ওঠে, ঘুরে এইভাবে আমাদের ওপর দিয়ে চলে যাবে। ওই যে ওই লাইনটাই ঘুরলো, কিন্তু ঘুরে আমাদের রাইট সাইডে চলে যাবে। এবার এই যে ওইদিকে চলে গেল, আমরা চলে গেলাম আসানসোলের দিকে, আর ওটা চলে গেল বোলপুর হয়ে, রামপুরহাট হয়ে নিউ জলপাইগুড়ির দিকে। এই এখন আমাদের রাজধানী 129, 130 এরকম স্পিডে যাচ্ছে, ম্যাক্সিমাম স্পিডে। সো ফ্রেন্ডস, আমরা এখন এই আসানসোল জংশন এসে পৌঁছালাম। নির্ধারিত সময় থেকে 5 মিনিট মতো ডিলে করে আমাদের ট্রেন এখন আসানসোল জংশন এসে পৌঁছালো। এটা আসানসোল জংশন স্টেশন। বা সুন্দর তো, কি সুন্দর হলুদ লাইট।
আসানসোল জংশন এই স্টেশনটা আমাদের ট্রেনের ফার্স্ট স্টপেজ। এখানে অনলি 2 মিনিটস হল টাইম, আর এখান থেকে ছেড়ে 2 মিনিট পরই যাবে। এখন 7:02 মানে 7:04-এই যাবে ছেড়ে। পরের স্টেশন হচ্ছে ধানবাদ। আমাদের ট্রেন ঠিক 2 মিনিট দাঁড়িয়ে এখন আসানসোল জংশন ছেড়ে দিল। নেক্সট স্টপেজ হচ্ছে ধানবাদ। ফ্রেন্ডস, আমাদের এখন এবার স্যুপ দেবে, তার জন্য এই টেবিল এসে পেতে দিয়ে গেল। এখন এই আসানসোল ছেড়ে গেল, 7:10 বাজে। খুবই তাড়াতাড়ি মনে হলো স্যুপটা দিয়ে দিচ্ছে, ভালোই, রাত্রে ডিনারটা ভালো করে খেতে পারবো। ফ্রেন্ডস, আমাদের এখন এই স্যুপের বোল আর বিস্কিট দিয়ে গেল। এই যে একটা বাটি দিয়েছে, এই যে ব্রেড স্টিক আর বাটার, নুন, গোলমরিচ আর একটা স্টিলের চামচ, বেশ ভালো। আর স্যুপটা ওরা রেডিমেড দেবে। আর আগেরবার যখন SMBT ব্যাঙ্গালোর দুরন্ত গেছিলাম, ওই ব্লগটাও আছে, ওই ব্লগে দেখবে স্যুপটা মানে রেডিমেড দেয়নি, মানে ওই প্যাকেট স্যুপ যেমন বন্দে ভারত শতাব্দীতে দিত ওরকম দিয়েছিল। আর এবারে দেখছি রেডিমেডটা অবশ্যই বেশি খেতে হবে, মানে যেটা প্যান্ট্রিকারে ইটসেলফ তৈরি হচ্ছে। আর এই AC ফার্স্ট ক্লাসের যত রান্না রাজধানী দুরন্তে প্যান্ট্রিকারে হয়, বাদ বাকি AC 2 টিয়ার, AC 3 টিয়ার এগুলো সব খাবারগুলো স্টেশন থেকে তোলা হয়। ফ্রেন্ডস, আমাদের এখন এই রেডিমেড স্যুপটা দিয়ে গেল। এই যে এটা খুবই আলাদা রকম, মানে আগে যেগুলো খেতাম সব টমেটো স্যুপ, একঘেয়েমি হয়ে গেছিলো। এটা একটু অন্যরকম হয়ে মুখের স্বাদ পাল্টাবে, ভালো লাগলো, বেশ ভালোই লাগলো এই ব্রেড স্টিক দিয়ে বাটার দিয়ে স্যুপটা। हम कुछ ही मिनटों में धनबाद स्टेशन पहुंचने वाले हैं। धनबाद झारखंड का सबसे धनी आबादी वाला शहर है एवं भारत का कोयला राजधानी के रूप में जाना जाता है। धनबाद स्टेशन में इस गाड़ी का ठहराव केवल 5 मिनटों का है। धन्यवाद। তো ফ্রেন্ডস, আমরা এখন ধানবাদ পৌঁছালাম 52-তে, মানে 3 মিনিটস বিফোর টাইম পৌঁছেছে। আগে আসানসোলে 5 মিনিটস মতো ডিলে ছিল, বাট ওটা কভার করে দিয়েছে। 55-এ ছিল, এখন 7:55-এর অরিজিনাল টাইম ছিল, এখন হচ্ছে 7:52। 2 মিনিট বিফোর টাইমে আমাদের ট্রেন ফাইনালি ধানবাদ জংশন এসে পৌঁছালো। এখানে 5 মিনিটের হল্ট টাইম। তো ফ্রেন্ডস, এই যে ধানবাদ স্টেশন, 5 মিনিটের হল্ট টাইম আমাদের। এখানে আর 1 মিনিট পরই এখান থেকে ছেড়ে দেবে। তো একদম কারেক্ট টাইমে আমাদের ট্রেন এই ধানবাদ জংশন থেকে ছেড়ে দিল। ফ্রেন্ডস, নির্ধারিত সময় থেকে প্রায় 1 থেকে 2 মিনিট মতো ডিলেতে আমাদের ট্রেন এখন এই যাত্রার থার্ড স্টপেজ অর্থাৎ পরশনাথ এসে পৌঁছেছে। এখানে 2 মিনিটের হল্ট আছে, এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে আবার। সো ফ্রেন্ডস, নির্ধারিত সময় থেকে 3 মিনিট দেরিতে আমাদের ট্রেন পরশনাথ থেকে ছেড়ে দিল। এর নেক্সট স্টেশন হচ্ছে, মানে এই জার্নির, গয়া জংশন। সো ফ্রেন্ডস, আমাদের এইমাত্র ডিনারে আসবে বলে দিল, আর আমাদের টেবিল পেতে দিল। এই ফার্স্ট ক্লাসে, AC ফার্স্ট ক্লাসে যে কোনো মানে রাজধানী বা দুরন্ত যেখানে খাবার দেয় বা তেজস রাজধানী, সেখানে টেবিল পেতে দেয় এরকম খাবার আগে। দেখি খাবারে কি দেয়। সো ফ্রেন্ডস, আমাদের এখন ডিনার চলে এসছে, এইসব খুলছি, বিশাল আয়োজন করে দিয়েছে।
প্রচুর জিনিস দিয়েছে। এটা অন্যদিন রাইস দেয়, আজকে দেখছি রাইসের মধ্যে একটু ক্যারট ফ্যারট আছে, মানে ফ্রাইড রাইস টাইপের। আর এটা ড্রাই কি যেন বললো, মিক্স ভেজ। এখানে মনে হচ্ছে ডাল, আর এদিকে চিকেন আর রুটি। খুলে সব দেখাচ্ছি তোমাদের। সেখানে দিয়েছে দই, একটা মিক্স পিকল, 2টো চামচ, একটা ফর্ক আর একটা নর্মাল স্পুন, আর নুন আর পিপার, ব্ল্যাক পিপার। আর এদিকে দিয়েছে চিকেন, ডাল, ফ্রাইড রাইস, রুটি আর মিক্স ভেজ। আমি এবার এক এক করে টেস্ট করে দেখছি। চিকেনটা দারুণ করেছে। ডালটাও ভালো হয়েছে। এবং অ্যারেঞ্জ করে দিয়েছে, খুব ভালো লাগছে। ডিনার হয়ে গেছে, বেশ ভালোই ছিল রান্নাটা। যেহেতু এটা এসি ফার্স্ট ক্লাসে প্যান্ট্রি কারে আলাদা করে রান্না হয়, বেশ খুব সুন্দর টেস্ট। মানে ওই শতাব্দী, বন্দে ভারতের সব খাবার উঠে ওই একই জায়গায় তৈরি, ওখান থেকে সব একই। ওটা অতটা ভালো লাগেনি, বাট এইগুলো মানে ফার্স্ট ক্লাসের খাবারটা খুবই সুন্দর, মানে দাম অনুযায়ী ঠিকই আছে। তো ফ্রেন্ডস, আমাদের এখন আইসক্রিম দিয়ে দিয়েছে। আইসক্রিমের চামচ কি ফ্লেভার দিয়েছে দেখছি, বাটারস্কচ। ও আমরা এখন টানেলের মধ্যে দিয়ে পাস করছি। এই এখন বাজে কটা বাজে, 9:30 বেজে 2-3 মিনিট হবে। এখন আমাদের ট্রেনটা এখানটায় পাহাড়, বাইরে যেটা দেখছি পাহাড় পুরো, তাই 2-3টে টানেল ক্রস করলো এখন। আর আমি আইসক্রিমটা খাচ্ছি। দারুণ খেতে। দারুণ। আমাদের কেবিনে বাকিরা এখন শুয়ে পড়েছে, তাই আমি রিডিং লাইটটা জ্বেলে ভিডিও করছি। খেয়ে এবার শুয়ে পড়বো। কালকে সকালে দেখা হবে অ্যাট কানপুর, যদি ঘুম ভাঙে। যদি ঘুম ভাঙে অবশ্যই কানপুর দেখা হবে তোমাদের। আপাতত খেয়ে ঘুমিয়ে পড়বো। আমরা এখন কানপুর ঢুকলাম। 20 মিনিট লেট ছিল, সেটা 10 মিনিট লেটে মেকআপ করেছে। আমাদের ট্রেন 1010 কিলোমিটার কভার করে কানপুর সেন্ট্রাল এসে পৌঁছেছে। এখানে 5 মিনিটের হল্ট টাইম। যে 5 মিনিট মতো দাঁড়িয়ে আমাদের ট্রেন আবার ছেড়ে দিল। গুড মর্নিং। এখন 7টা মতো বাজে। এবার আমি খোঁজ করতেছিলাম কখন চা দেয়, খুবই খিদে পেয়েছে। তো আমাদের ট্রেন এখন খুবই হাই স্পিডে যাচ্ছে, দেখো খুব জোরে যাচ্ছে গাড়ি। লাস্ট কানপুরে কিছুক্ষণ ডিলে ছিল, মানে ওই 20 মিনিট মতো ডিলে ছিল, 15-20 মিনিট। এখন সেটা মেকআপ করে দিয়েছে। আর দাঁতটা ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছি। সানসেটটা দেখো খুব সুন্দর। অলরেডি সান হয়ে গেছে, যদিও সানসেট বলছি, সানরাইজ। ফ্রেন্ডস, আমাদের এখন এই সকালের চা দিয়ে গেল। দিয়েছে তাই ইয়ে বিস্কুট আর টিকিট আর কাপ প্লেট। ফ্রেন্ডস, আমাদের এখন এই ব্রেকফাস্ট দেবে, তাই টেবিল পাচ্ছে এখন।
আমাদের ব্রেকফাস্টে দিয়েছে একটা কর্নফ্লেক্স, টমেটো কেচাপ, মিক্সড ফ্রুট জ্যাম, চিনি, দুধ, চায়ের জন্য ব্রেড, বাটার, ব্যানানা, আর চা খাওয়ার কাপ, আর দুধ কর্নফ্লেক্স খাওয়ার বাটি। ফ্রেন্ডস, আমি এখন আগে দুধ কর্নফ্লেক্সটা খাবো। একটা নাইফ দিয়েছে বাটার মাখানোর জন্য, আর ও বাবা একটা ফর্ক, আবার একটা চামচ। বাহ, হয়ে যাক, অসুবিধা নেই। এটা সঙ্গে খাবো তো। আমি আর চা খাবো না বলে এই যে গুঁড়ো দুধটা দিকে এর মধ্যে দিয়ে দিলাম, এটা বেশি টেস্ট হবে, দারুণ লাগছে। তোমরাও ট্রাই করতে পারো, যদি চাটা না খাও দুধটাই, গুঁড়ো দুধটাই লিকুইড দুধের মধ্যে দিয়ে দেবে, এটা একটু ঘন হয়ে যাবে, টেস্ট বাড়বে। এই যে অমলেটের সঙ্গে আমি ব্রেড নিয়ে স্যান্ডউইচ করে খাচ্ছি। আগে একটু আমার স্যান্ডউইচ রেডি। দারুণ লাগছে। আমার খাবারের মধ্যে ব্রেকফাস্টে সবচেয়ে বেশি ভালো লাগে, অনেক রকম ভ্যারাইটিস আইটেম থাকে, খুবই ভালো লাগে এটা। আর একটা পাউরুটি আছে, সেম ভাবে স্যান্ডউইচ করি। আমরা একটু এক্সট্রা ভেজ কাটলেট নিয়েছিলাম, ভেজ কাটলেটটাও বেশ ভালো, ভেজিটেবল চপের মতো। অমলেট, স্যান্ডউইচ, ভেজ 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 কাটলেট, তিনটে একসঙ্গে দারুণ লাগছে। ট্রেন থেকে বাইরের দৃশ্য দেখতে দেখতে খাচ্ছি, ভালোই লাগছে বেশ। ফ্রেন্ডস, আমরা এই কিছুক্ষণ আগে গাজিয়াবাদ ক্রস করলাম। একটু লেট ছিল রাত্রির বেলা, বাট মেকআপ করে দিয়েছে, মনে হচ্ছে আগেই পৌঁছে যাব। আমরা এখন দিল্লির খুবই কাছে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে নিউ দিল্লি স্টেশন পৌঁছে যাব। আমরা এখন যমুনা নদী ক্রস করছি, শিওর এটা যমুনা নদী। আমরা এই প্রায় দিল্লি পৌঁছে গেছি, নিউ দিল্লি স্টেশনের কিছুটা আগে জাস্ট। ফ্রেন্ডস, আমরা ফাইনালি নিউ দিল্লি পৌঁছে গেছি, নেমে গেছি। ধরো 10:05 ঢোকার কথা, ঢুকলো 10:22। ওই প্ল্যাটফর্ম খালি ছিল না বলে লেট হয়ে গেল একটু। আর এই 16 নম্বর প্ল্যাটফর্মের বাইরে যে গেটটা, ওটা হচ্ছে আজমিরি গেট। আমাদের গেট আছে, আমাদের গেট বলতে আমাদের গাড়ি আছে ওই আজমিরি গেট সাইডে। তো আমরা 16 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেয়নি, আমাদের 16 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ওদিক দিয়ে বেরোতে হবে। এইখানে এসকেলেটর আছে, এসকেলেটর করে আমরা ওই 16 নম্বর প্ল্যাটফর্ম যাব, ওখান থেকে আজমিরি গেট হয়ে বেরোবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো। আর আমার চ্যানেলে মনে করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি নেক্সট যখনই কোনো ভিডিও ছাড়বো সেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর নেক্সট ভিডিওগুলো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা করতে চলেছি জিম করবেট ন্যাশনাল পার্কের ঢিকালা জোনে সাফারি, যেখানে বাঘ দেখার সম্ভাবনা খুবই বেশি।
সো চলো আজকে এই পর্যন্তই। নেক্সট আমরা এখান থেকে রামনগর গেছিলাম গাড়ি করে, সেই ভিডিওটা আছে নেক্সট এপিসোডে।